গল্পের শুরুতে আমরা দেখতে পারি মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একটি ছেলেকে, যে কিনা সেই 1992 সালে মাত্র 6,000 টাকায় একটি ব্যাংকে জব করত। ছেলেটির নাম ভাস্কর। ভাস্কর জগিং শেষে বাসায় ফেরার পথে তার ব্যাংকে ইনভেস্টিগেশন অফিসার তাকে এসে বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে, ব্যাংকে অনেক বড় একটি কেলেঙ্কারি হয়েছে। ভাস্কর কোনো প্রতিবাদ না করে তার সাথে চলে যায়। এরপর দেখতে পারে তার স্ত্রী তাকে ফোন করেছে। তার স্ত্রী বলছে বাসায় কিছু লোকজন এসছে। তারপর ভাস্কর বলে তাদের সাথে কোঅপারেট করো, সমস্যা নেই। এরপর গল্প চলে যায় কিছুটা আগের সময় আমরা দেখতে পারি ভাস্কর একজন খুবই সৎ কর্মকর্তা ছিল। সে তার কাজ খুবই সততার সাথে করত। ভাস্কর প্রতি বছর এমপ্লয় অফ দ্য ইয়ারের পুরস্কারও পেত, কিন্তু প্রতি মাসের বেতনে তার সংসার চলত না। তাই ভাস্কর সাইড ইনকাম হিসেবে মানুষজনের বিল লিখে দিত। একদিন ভাস্করের কাছে একজন ব্যবসায়ী এসে 1 কোটি টাকা লোন চায়, কিন্তু তার কাছে কোনো সম্পত্তি ছিল না, এমন কিছু ছিল না যেটির বিনিময়ে সে লোন নিতে পারবে। তাই ভাস্কর তাকে ফিরিয়ে দেয়। ভাস্কর বাড়ি ফিরে তার বাবাকে ওষুধ খাওয়ায়। তার বাবা আগে অনেক বড় কোম্পানির সিইও ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে ধোঁকা দিয়ে সব টাকা মেরে নিয়ে যায়। এই হচ্ছে ভাস্করের স্ত্রী সুমতি। সুমতির অনেক ইচ্ছা যে সে একটি হোম ফুডের দোকান খুলবে। সুমতির ভাইয়ের ছেলের বার্থডে ছিল, তাই তারা যায় ছেলের বার্থডেতে। সেখানে সুমতির মা সুমতিকে বোঝায়, তুই ভাস্করকে ছেলে চলে আয়, তোকে আমরা আরেকটা বিয়ে দিব। কারণ সুমতি আর ভাস্করে ভালোবেসে বিয়ে করেছিল তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে। অন্যদিকে সুমতির ছেলে তার মামির কাছে আরেকটি কেক চায়, তাতে মামি বলে তোমার জন্য একটি কেকই যথেষ্ট। এটি সুমতি শুনতে পারে এবং তার ছেলেকে নিয়ে সেই বার্থডে পার্টি থেকে চলে আসে। ভাস্করের কাছে বেশি টাকা ছিল না বলে সবাই তাদেরকে ইগনোর করত। তারা সেই পার্টিতে কিছু খায়নি বলে তারা ক্ষুধার্ত ছিল। তারপর ভাস্কর তাদেরকে নিয়ে একটি ধাবাতে যায়, কিন্তু ভাস্কর দেখে তার কাছে অল্প কিছু টাকা আছে। ভাস্কর 2টি বার্গার অর্ডার দেয়। তারা ছিল 3 জন, কিন্তু ভাস্করের কাছে টাকা ছিল না। দোকানদার কিন্তু বুঝতে পেরেছিল, তাই 3টি বার্গারই দিয়েছিল। ভাস্কর এটি দেখে খুবই খুশি হয়। ভাস্কর বার্গার নিয়ে তার স্ত্রী এবং তাদের ছেলের কাছে যায়। এরপর সুমতি বলে, টাকা না থাকলে সম্মানও নেই, কোনো কিচ্ছু নেই। এটি চিন্তা করে সুমতি কান্না করতে থাকে। এরপর ভাস্করের কাছে সেই ব্যবসায়ীটি আবার আসে, এসে বলে আমাকে প্লিজ কিছু টাকা লোন দিন, আমি সেই লোনের টাকা দিয়ে আমি ব্যবসা করবো। এবং সেই ব্যবসা বিবরণও দেয়। সেই সময় ইন্ডিয়াতে টিভির চাহিদা ছিল অনেক। যে টিভির দাম ছিল 40,000 টাকা, সেই 40,000 টাকার টিভি মালয়েশিয়ায় ছিল 9,000 টাকা। সেই টিভিগুলো আনতে পারলে অনেক টাকা বিজনেস করা যেত। আর তাদের ইনভেস্টিগেশনকে কিছু টাকা খাওয়িয়ে সেই বিজনেসটি করতে চেয়েছিল। এরপর ভাস্কর জানতে পারে তাকে যে প্রমোশনে দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর রেগে মেগে ভাস্কর যায় তার হেডের কাছে, তার হেডের সাথে অনেক রাগারাগি করে। তারপর তার হেডও বলে তাকে যে তুমি যে সাইড বিজনেস করো আমি তো এটি জানি, জিএম এর কাছে এখনই বিচার দিচ্ছি। জিএম এর কথা শুনে ভাস্কর ভয় পেয়ে তার কাছে পা ধরে মাফ চায়। এরপর ওয়াশরুমে গিয়ে ভাস্কর অনেক দুঃখিত মনে নিজের দিকে তাকায়। এই মনে হচ্ছে পরিবর্তন ভাস্কর। এরপর ভাস্কর তার বন্ধুকে নিয়ে চা খেতে যায় এবং সেই ব্যবসায়ীকে আসতে বলে এবং ব্যবসায়ীর কাছে তার ব্যবসার বিবরণ জানতে চায়। এরপর সেই ব্যবসায়ীটি বলে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি ফোন করে তাদের নিলামটি একটু স্থগিত রাখতে বলি। ভাস্কর বলে, আমি আপনাকে টাকা দিব, কিন্তু সেই টাকার লাভাংশ আমাকে দিতে হবে। এরপর ভাস্করের বন্ধু ভাস্করকে বলে, তুই কোথা থেকে টাকা পেলি? তারপর ভাস্কর বলে, আমি ব্যাংক থেকে নিয়ে এসেছি, যা পরশুদিন জমা দিয়ে দিতে হবে। এরপর সেই ব্যবসায়ী মালয়েশিয়া থেকে যে টিভিগুলো এসেছিল সেই সবগুলো কিনতে গেছে এবং পুলিশকে টাকা খাওয়িয়ে সেই সবগুলো জিনিস নিয়ে আসতে গেছে। সাথে ভাস্করের বন্ধুও গিয়েছিল এবং ভাস্কর বাসায় এসে খালি সময় দেখছিল এবং ঘড়ির দিকে তাকাচ্ছিল আর তাদের অপেক্ষা করছিল। তার মাথায় অনেক টেনশন যে তারা যদি টাকা পেয়ে টাকা মেরে দেয়, তারপর সেই সময় মতো টাকাগুলো ব্যাংকে রাখতে পারবে কিনা। যদি রাখতে না পারে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি রেখে যাবে, তাকে ব্যাংককে টাকা মারা অপরাধে পুলিশ ধরে নিয়ে যাবে। ভাস্কর চিন্তা করছিল যে তাতে পুলিশ জানে ধরে ফেলে নাকি। এগুলো চিন্তা করতে করতে ভাস্কর শুয়েছিল, স্বপ্নও দেখছিল যে তাদের দুজনকে পুলিশ ধরে নিয়েছে। সেই মুহূর্তে ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে উঠায়। তারপর বলে, ভাস্কর তোমার বন্ধু এসেছে। ভাস্কর গিয়ে দেখে তার বন্ধু একা এসেছে। এতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাস্কর ভাবতে থাকে যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আবার পুলিশের কাছেও ধরা পড়ে যাবে। এই মুহূর্তেই দেখে সেই ব্যবসায়ীও এসেছে। এতে ভাস্কর কান্না করে দেয় এবং ভাস্কর সেই লোকটিকে জড়িয়েও ধরে। শর্তমত সেই লোকটি তাকে লাভাংশও দেয় এবং ব্যাংক থেকে যে টাকাটি এনেছিল ভাস্কর সে টাকাটিও ফিরিয়ে দেয়।
ভাস্কর এতে লোকটিকে জড়িয়ে ধরে, বলে ধন্যবাদ তোমাকে আমার বিশ্বাসের মান রাখার জন্য। এরপর ভাস্কর চলে যায় তার বাইকটি ছুটানোর জন্য। পাওনা টাকা না দেওয়ার ফলে সেই লোকটি তার বাইক নিয়ে গিয়েছিল এবং ভাস্কর গিয়ে তার পাওনা টাকা ফিরিয়ে দিয়েছিল এবং তার বাইক নিয়ে চলে এসেছিল। ভাস্কর তার ছেলের বার্থডে অনেক বড় করে, যা দেখে সবাই ভাবতে থাকে ভাস্করের কাছে এত টাকা কোত্থেকে এসলো। তারপর ভাস্কর একজনের কাছে এক এক কথা বলতে লাগলো। একজনের কাছে বলে তার বসের অফিসারের কাছে বলে তার শালা করেছে, তার শালার কাছে বলেছে সে ব্যাংকে বোনাস পেয়েছে। এরপর সেই ব্যবসায়ী ভাস্করের কাছে বলে আপনার জন্য আমার আরেকটি অফার আছে, এই অফারটি একটু বেশি টাকা দিয়ে করতে হবে। 3টি গাড়ি এসেছে বাহিরের মডেলের, যে গাড়িটি আমরা বেশি দাম বিক্রি করতে পারবো, কিন্তু গাড়িটি নেওয়ার জন্য আমাদের 10 লাখ টাকা লাগবে। এবার ভাস্কর দেখতে পায় তার স্ত্রী আর ছেলে খুশিতে কান্না করছে। এটি দেখে ভাস্কর বল আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি টাকা। এর পরের দিন ভাস্কর গিয়ে ব্যাংক থেকে টাকা সরিয়ে রাখে। তবে ভাস্করের টাকা সরাতে এবার বেশ কষ্ট হয়েছিল। ভাস্করের বুদ্ধিমত্তার জন্য ভাস্কর এবারও টাকাটি সরিতে সফল হয়েছে। এরপর তারা 3 জন যায় সেই 3টি গাড়ি কিনতে। গাড়ি 3টি যার কেনার কথা ছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই কথাটি শুনে 3 জনই খুব বিপদে পড়ে যায়, কারণ ভাস্করের তো সেই টাকাটি কালকের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে সবাই জেনে যাবে যে ভাস্কর টাকাটি নিয়েছে এবং ভাস্করকে পুলিশের কাছে জড়া দিতে হতে পারে। এতে ভাস্কর একটি বুদ্ধি বের করে, সেই লোকটিকে বলে আপনি যোগাযোগ করে খবর দিন যে এই ইন্ডিয়ার মধ্যে কেউ কিনা আছে কিনা গাড়িটি। এরপর লোকটি বিভিন্ন জায়গায় ফোন লাগিয়ে খবর নেয় যে গোয়াতে একজন আছে লোক যে কিনা 3টি গাড়ি কিনতে পারবে। এরপর ভাস্কর বুদ্ধি করে 3 ফকিরকে নিয়ে যায় মন্ত্রী হিসেবে, একটি কল গার্ডকে নেয় যাতে রাস্তায় চেকপোস্টে পুলিশ ধরলে তারা তাদের ম্যানেজ করতে পারে। ভাস্করের মন মতোই সবকিছু হয়েছিল। এরপর সেই গোয়ার সেই লোকটি সে 3টি গাড়ি কিনে নেয় এবং ভাস্কর সেই 3টি ফকির এবং কলগার্লকে প্রত্যেককে 1 লাখ টাকা করে দেয় এবং সেই টাকাগুলো তাদের মধ্যে ভাগ করে নেয়। সেই লোকটি যার নাম কিনা অ্যান্থনি, সে আমেরিকা চলে যাবে। সেই লোকটি তার পকেট থেকে কার্ড বের করে ভাস্করকে দেয়, বলে কোনোদিন যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে একটি ফোন করো। এরপর ভাস্কর যেদিন টাকা রাখবে ব্যাংকে, ওই দিন গিয়ে দেখে ব্যাংকে অনেক পুলিশ। তা দেখে ভাস্করের পায়ের নিচে মাটি নেই। এই মনে হয় ভাস্কর ধরা পড়ে গেল। সবাই জেনে গেছে যে ভাস্কর ব্যাংক থেকে টাকা সরিয়েছে, কিন্তু একটু পরেই ভাস্কর বুঝতে পারে যে পুলিশ তার জন্য আসেনি। পুলিশ এসেছিল ভাস্করের হেডকে ধরতে, সে অনেক জালিয়াতি করেছিল, এই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছে। এবং জিএম স্যার ভাস্করকে বলেছিল তার ব্যাগটি খুলতে। এরপর ভাস্কর ব্যাগটি খুলে তারপর দেখা যায় ইতিমধ্যে তার জামা কাপড়, কিন্তু ভাস্করের আগেই সে টাকাগুলো রেখে দিয়েছিল। ভাস্করের ছোট ভাই ভাস্করের কাছে অনেক অনুরোধ করতে থাকে যাতে ভাস্করের ছোট ভাইকে ভাস্কর আমেরিকাতে পাঠায়। তারপর ভাস্কর যে টাকাগুলো কামিয়েছে সে টাকাগুলো দিয়ে ভাস্করের ছোট ভাইকে আমেরিকাতে পাঠায় এবং সে টাকাগুলো শেষ হয়ে যায়। এরপরই ভাস্করের প্রমোশনের দিন আসে। সেই প্রমোশনের দিন তার জিএম স্যার তাকে জিজ্ঞাসা করে তোমার আর কিছু লাগবে? তারপর ভাস্কর বলে আমাকে ওই 800 মারুতি গাড়িটি দিয়ে দিন। এরপর ভাস্করের নতুন রঙিন দিন শুরু হয়। প্রমোশনের পরে ভাস্করের পজিশন আরও অনেক উপরে উঠে গিয়েছিল। তারপর ভাস্কর ইন্ডিয়ার সবচেয়ে বড় লোক ধনী ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল। তারপর সে লক্ষ্য করে এই ব্যাংক স্টেটমেন্টে কিছু জালিয়াতি আছে। এরপর ভাস্কর যায় তার উপরের কর্মকর্তার কাছে। তারপর ভাস্কর গিয়ে বুঝতে পারে সেই কর্মকর্তাকেও তারা কিনে নিয়েছে। তারপর চলে যায় সেই বড় লোক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে সবকিছু জেনে সে বুঝতে পারে সে অনেক বড় জালিয়াতি করছে এবং সে তার বিশেষ কর্মচারীকে ডেকে বলে সব জালিয়াতির কথা আমি ফাঁস করে দিব, তোমরা আমার সাথে ডিল করো। পরে সেই লোকটি রাজি হয়ে যায় এবং তারা ডিল করে এবং এরপর ভাস্কর সব কিছু ফাইলে সাইন করে দেয়। কিন্তু এতগুলো টাকা কিভাবে সে সবাইকে বলবে তার কাছে আছে? সবাইকে কি বলবে যে সেই টাকাগুলো কিভাবে কামিয়েছে? তারপর অ্যান্টনি একটি ছেলের সাথে তাকে দেখা করে দিয়েছিল এবং তার কথা মনে পড়ে এবং সেই ছেলেটির কাছে যায় এবং সেই ছেলেটি বলে যে আপনি বলতে পারেন সবাইকে যে আপনি লটারিভাবে জিতেছেন, এবং সেই ছেলেটি তাকে কারচুপি করে লটারি জিতিয়ে দেয়। ভাস্করের বোনকে বিয়ে দিবে, এই জন্য তারা গেছে গহনা কিনতে গিয়ে দেখে তাদের কেউই ভাও দিচ্ছে না, তাদের কেউই দাম দিচ্ছে না। তাই ভাস্কর দেখে যে টাকার গরম দেখাতে হবে, তাই ভাস্কর টাকা নিয়ে তারা কিনতে যায় ভালো জামা কাপড় পরে তারা আবার চলে আসে সেই জুয়েলারি শপে। তারা অনেক খাটপাট নিয়ে আসে, অনেক দামি একটি গাড়ি কিনে আনে ভাস্কর, যা দেখে জুয়েলারি শপের সবার মাথায় হাত, এই লোক তো সেই লোক। তারপর তাদের অনেক ভিআইপি ভাবে সার্ভিস দেওয়া হয়। এরপর ভাস্কর একটি কথা ভালো করে বুঝতে পারে, শুধু টাকা থাকলেই হয় না, টাকার প্রভাবও দেখাতে হয়, টাকার গরমও দেখাতে হয়।
এবার ভাস্করের ছোট বোনের বিয়ে হয়ে যায়। ভাস্কর ধুমধাম করে ছোট বোনের বিয়ে দেয়। এরপর অ্যান্থনি যে চিঠিটা দেখা করে দিয়েছিল ভাস্করকে, সেই চিঠি বলে আপনি এতবার লটারি জিতার নামে টাকা নিলে সবাই সন্দেহ করবে, আপনি একটি কোম্পানি খুলুন, সেই কোম্পানির নামে টাকা নেওয়া যাবে। তারপর ভাস্কর তার ওয়াইফকে একটি সুমতি হোম ফুড কোম্পানি খুলে দেয়। সেই চিঠিকে সেখানে তার ওয়াইফের কোম্পানিতে কেশিয়ার হিসেবে রেখে দেয়। সুমতিকে এটা বোঝানো হয় যে বাহির দেশ থেকে মানুষ অর্ডার দিচ্ছে, এর কারণে সে ডলার কামাতে পারছে। ভাস্কর এতদিন অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল, এতে ভাস্করের আচরণেও কিছুটা প্রভাব পড়ে। ভাস্কর অনেক জিদ্দি ঘামান্ডি হয়ে গিয়েছিল। ভাস্কর ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করতো, তার ছেলের সাথে খারাপ ব্যবহার করতো, সবার সাথে খারাপ ব্যবহার করতো, সে টাকার গরম দেখাতো সবার সাথে। ভাস্করের ওয়াইফ সুমতির ভাই ব্যবসায় মার খেয়েছে, এই জন্য সুমতির মা এসছে ভাস্করের কাছে টাকা চাইতে, কিছু সাহায্য করতে। এরপর সুমতি তার মাকে বলে যে এটা ভাস্করের টাকা, ভাস্কর কি করবে না করবে তার ব্যাপার। সুমতির মা বলে আমি তোকে বুদ্ধি দিয়েছিলাম বলে তুই এই হোমমেড দোকান খুলতে পেরেছিস আর এত টাকা পয়সা মালিক হতে পেরেছিস, তোর আর এখন তোর ভাইকে তো সাহায্য করতে পারবি না। সুমতি এই কথা শুনে তার দোকানপাট সব ভেঙে দেয়, অনেক কাঁদতে থাকে। তারপর ভাস্কর বুঝতে পারে তার কান্না দেখে তার বিপদ হয়তোবা সামনে আসতে পারে, এই জন্য সে চিন্তা করে সে আর এই কাজ করবে না এবং সে ব্যাংকে গিয়ে তার অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করতো, তাই ভাস্কর যখন যাচ্ছিল সবাই তাকে না করছিল। এরপর সেই ব্যাংকের কর্মচারী ভাস্করকে ফোন করে বলছে, ভাস্কর দা আমাদের এখানে ব্যাংকে ইনভেস্টিগেশন হবে। তারপর ভাস্কর বলে যে এটা আমার ব্যাপার না, আপনারা দেখুন। তারপর চলে যায় সিন সেই জায়গায় যেখান থেকে মুভি শুরু হয়েছিল। সেই লোকটি ভাস্করকে বলে আমি জানি আপনার ব্যাংকে যে 100 কোটি টাকা আছে, যদি সেই 100 কোটি টাকা আপনি আমাদের নামে না লিখে দেন তাহলে আপনাকে বিভিন্ন জালিয়াতির কাছে ফাঁসিয়ে আপনাকে পুলিশে ধরিয়ে দিব। এরপর জিএম স্যার ভাস্করকে বলে তুমি তোমার 100 কোটি ডলার আমাদের কাছে দিয়ে দিবে, না হলে তোমাকে বিভিন্ন জালিয়াতির কাছে ফাঁসিয়ে তোমাকে পুলিশে ধরিয়ে দিব। এরপর ভাস্করের কাছে কোনো উপায় ছিল না, তাই তাদেরকে 100 কোটি ডলার দিতে বাধ্য হয় ভাস্কর। এরপর ভাস্করের মন খারাপ নিয়ে ভাস্কর যাদের সাথে খারাপ ব্যবহার করছিল তাদের কাছে মাফ চেয়ে যায়। এর পরের দিন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে সেই মহিলাটি সেই চেক নিয়ে জিএম স্যারের কাছে যায়। জিএম স্যার বলে সমস্যা নেই, ভাস্করের ওয়াইফের তো হোম ফুডের বিজনেস ছিল তাই ভাস্করের কাছে এত টাকা, তুমি চেকটি পাস করে দাও। তারপর সেই মহিলাটি বলে স্যার এখানে প্রবলেম না, ভাস্করের অ্যাকাউন্টে সব টাকা ভাস্করটা আগে উঠে নিয়ে চলে গেছে। এরপর জিএম স্যার তার ব্যাংক ব্যালেন্স চেক করে দেখে যে 100 কোটি টাকা। তবে তাকে জিজ্ঞাসা করে 100 কোটি টাকা, মহিলা বলে যে জি স্যার, 1 সপ্তাহ পর পর আমাদের এটি চেঞ্জ হয়, এখনো চেঞ্জ করার সময় আসেনি। ততক্ষণে ভাস্কর আমেরিকার উদ্দেশ্যে ফুল ফ্যামিলি নিয়ে রওনা দিয়েছে। এরপর সিন চলে যায় কিছুদিন আগে, সেখানে আমরা দেখতে পারি ভাস্কর ফুল ফ্যামিলির জন্য গ্রিন কার্ড কিনছে 10 কোটি টাকা দিয়ে। এরপর ভাস্কর অ্যান্থনিকে কল দিয়ে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য একটি হোটেল দেখতে পারবে কিনা। অ্যান্থনিও রাজি হয়ে যায়। এরপর ভাস্কর আমেরিকায় একটি হোটেল কিনে। ভাস্কর যাওয়ার আগে বড় কর্মকর্তার কাছে তার ব্যাংকের নামে বিচার দিয়ে যায়, সেই ব্যাংকে জালিয়াতি হচ্ছে এই কথা বলে। আমেরিকায় ভাস্করের অনেক বড় হোটেল এবং অনেক বড় বাড়ি। ভাস্কর তারপর সবাইকে নিয়ে ভালোভাবে থাকছিল এবং আমেরিকায় তার লাইফ সুন্দরী কাটছিল। এখানে মুভিটি শেষ হয়ে যায়।